আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আমরা আবার আজকে একটা নতুন কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই কবিতাটার আমরা বলা চলে যে পোস্টমর্টম করব, অর্থাৎ এ টু জেড হচ্ছে যেই লাইনগুলো ইম্পর্টেন্ট সেই লাইনগুলো আমরা পড়বো, তারপর কবি সম্পর্কে জানবো, অর্থাৎ কবি পরিচিতি জানবো। আমরা দ্রুত ক্লাসটি হচ্ছে শেয়ার করে দেই, বন্ধুদেরকে মেনশন দেই ক্লাসটি করার জন্য। আই গেস যে আপনারা সবাই আমার মতো ক্লাসটি করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। And I invite everyone to join the class. আমার একটা ফোন লাগবে কমেন্ট দেখার জন্য। ধন্যবাদ, সকলে ক্লাসে জয়েন দিয়ে ফেলি আমরা। ইনশাআল্লাহ সবাই ক্লাসে জয়েন দিলে আমরা আজকের কবিতাটি শুরু করে দিব। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করতে পারি আই গেস। সাউন্ড কম শোনা যাচ্ছে ভাইয়া, সাউন্ড আজকে একটু হতে কমই শোনা যেতে পারে। আচ্ছা, আমার লেখা তো স্পষ্ট, লেখা স্পষ্ট, কথাও স্পষ্ট হবে ভাই। আস্তে আস্তে ক্লাস শুরু হয়ে গেলে আমাদের হচ্ছে কথা স্পষ্ট হয়ে যাবে। ক্লাস শুরু হয়ে গেলে এনার্জি ফিরে পাবো ইনশাল্লাহ। তো ক্লাসে জয়েন দেই সবাই, বন্ধু বান্ধবদেরকে মেনশন দেই ক্লাসটি করার জন্য। লেক আইল অফ ইনস্প্রি, উইলিয়াম বাটলার ইয়েটস এর লেখা লেক আইল অফ ইনস্প্রি। আমরা যাকে ডাব্লিউ.বি. ইয়েটস নামে জেনে থাকি অধিকাংশ ক্ষেত্রে। তো দেখেন ওনার যদি বলি ওনার বার্থ কবে, দেখেন উনি কিন্তু আপনাদের বইয়ের একমাত্র নোবেল বিজয়ী রাইটার বা পয়েট। দেখেন ওনার জন্ম হয়েছে 1865 সালে। 1865 সালে বর্তমান যেটাকে বলা আয়ারল্যান্ডে, 1865 সালে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। ওনার ডেথ হয়েছে, মৃত্যু হয়েছে 1939 সালে। যারা মোটামুটি ব্রিটিশ বিদ্রোহী ছিলেন বা ব্রিটিশ সরকারের নজরে ভালো ছিলেন না, তারাই দেখবেন যে শেষ জীবনে হয় ফ্রান্সে ছিলেন অথবা গ্রিসে ছিলেন। এটা কিন্তু হচ্ছে কি, যারা হচ্ছে কালচারাল অ্যাজাইলাম, ঠিক আছে, যা আমরা যদি বলি যে সাংস্কৃতিক ভাবে যারা অভিবাসন গ্রহণ করে, তারা কিন্তু অধিকাংশ মানুষই ফ্রান্সে গিয়ে হচ্ছে ওটাকে কি বলে যে আশ্রয় গ্রহণ করে। দেখবেন পৃথিবীর অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন দেশের যেই হচ্ছে নির্বাসিত কবি বা সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ফ্রান্সে গিয়ে হচ্ছে আশ্রয় গ্রহণ করে, এরকম হচ্ছে অনেক ক্ষেত্রেই কিন্তু এরকম দেখা যায়। আচ্ছা, তাহলে এখানে ওনার ডেথ হয়েছে 1939 সালে ফ্রান্সে। শেষ জীবন উনি ফ্রান্সে কাটিয়েছেন। তারপর দেখেন ওনার ক্ষেত্রে যদি বলি যে উনি কিন্তু একজন স্পিরিচুয়াল লোক ছিলেন, এবং দেখেন উনি নোবেল প্রাইজ পান। নোবেল প্রাইজ পান হচ্ছে 1923 সালে। দেখুন এই 1923 সাল ওনার জন্য খুবই একটা লাকি ইয়ার। কেন লাকি ইয়ার? ওই 1923 সালে একই বছর কি ভাই, আমাদের আইনস্টাইন সাহেব নোবেল পাইছেন। আইনস্টাইন নোবেল পেয়েছেন, নোবেল পান। দেখেন তাহলে আমাদের হচ্ছে আইনস্টাইন সাহেব যেই বছর নোবেল পেয়েছিলেন, ওনার সাথে একই বছর হচ্ছে আমাদের উইলিয়াম বাটলার ইয়েটস নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো দুইজন ব্যক্তি, অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস পেয়েছিলেন লিটারেচারে নোবেল, আর আমাদের আইনস্টাইন পেয়েছিলেন ফিজিক্সে নোবেল পেয়েছিলেন।
ওনার হচ্ছে ইলাবোরেশন অফ কোয়ান্টাম থিওরির জন্য মোস্ট প্রবাবলি। আচ্ছা, তো এরপর যদি আমরা চিন্তা করি ওনার বেশ কিছু নোটেবল ওয়ার্কস ছিল সেই, এবং আচ্ছা ওনার এর থেকে আরেকটা ব্যাপার হলো ওনার ন্যাশনালিটি কি ছিল। উনি কিন্তু ব্রিটিশ কবি ছিলেন না, ওনার ন্যাশনালিটি ছিল আইরিশ। ন্যাশনালিটিটা ছিল আইরিশ, ওনার ন্যাশনালিটি হলো আইরিশ। উনি একজন, আচ্ছা হ্যাঁ, সাহিত্যের আতুরঘর এই জন্যই ফ্রান্সকে বলা হয়, কারণ সব অ্যাজাইলামদের ফ্রান্স জায়গা দেয়। এবং দেখবেন ফ্রান্স কিন্তু অনেক লিবারেল একটা কান্ট্রি, মানে ওইখানে কেউই, ফ্রান্সের একটা বৈশিষ্ট্য হলো ফ্রান্সে কেউই উন্মুক্তভাবে ধর্ম পালন করতে পারবে না। এটা কিন্তু ফ্রান্সের একটা বৈশিষ্ট্য যে ফ্রান্সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, উন্মুক্তভাবে কেউ তার ধর্ম প্রদর্শন করতে পারবেন না বা পালন করতে পারবেন না। হ্যাঁ, পার্সোনালি যে যার ধর্ম পালন করতে পারবে, কিন্তু হচ্ছে উন্মুক্ত ডেমনস্ট্রেশনটা ফ্রান্স অ্যালাউ করে না। আচ্ছা, ন্যাশনালিটি ছিলেন ওনার আইরিশ ন্যাশনালিটির ছিলেন উনি। তারপর আমরা যদি, আচ্ছা ক্লিয়ার না হলে আমরা লাইটের কি করতে পারি? আচ্ছা, লেখা কি ক্লিয়ার না? লেখা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি দেখান। আচ্ছা, ব্ল্যাক মার্কার হলে দেখা যাবে। আচ্ছা ভাই, আমি ব্ল্যাক মার্কারই ব্যবহার করছি। আচ্ছা দেখেন, এখন এটা ওনার জন্ম, ওনার মৃত্যু, ওনার নোবেল প্রাইজ জানলাম। এবার দেখেন ওনার কিছু নোটেবল ওয়ার্কস ছিল, যেই নোটেবল ওয়ার্কস গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ওনার নোটেবল ওয়ার্কস গুলো আমরা একটু জেনে, আচ্ছা ওনার প্রফেশনটা তার আগে একটু জেনে নেই। একই কাতারে ওনার প্রফেশন কি ছিল? উনি একই সাথে পয়েট ছিলেন, ঠিক আছে, পয়েট ছিলেন। উনি ড্রামাটিস্ট ছিলেন, শেষ জীবনে কিছু ড্রামা লিখেছেন। উনি ড্রামাটিস্ট ছিলেন এবং প্রোজ রাইটার ছিলেন, মানে উপন্যাসও কিছু লিখেছেন, প্রোজ রাইটার, ঠিক আছে, কিছু গদ্য লিখেছেন, উপন্যাস বললে ভুল হবে, গদ্য লিখেছেন। তাহলে দেখেন ওনার হচ্ছে এটা নামো, আচ্ছা ওনার প্রফেশন ছিল পয়েট, ড্রামাটিস্ট এবং প্রোজ রাইটার। পয়েট ছিলেন, কবি ছিলেন উনি, উনি নাট্যকার ছিলেন এবং উনি প্রোজ রাইটার অর্থাৎ গদ্য লিখতেন। গদ্য যেই প্রবন্ধ যাকে আমরা বলি ওই টাইপের লিখনি উনি লিখতেন। তারপর আমরা যদি দেখি যে ওনার নোটেবল কিছু ওয়ার্কস, অর্থাৎ সাহিত্যে ওনার অবদান কি ছিল, সাহিত্যে ওনার অবদান কি ছিল, আর কিসের জন্য উনি বিখ্যাত ছিলেন। নোটেবল ওয়ার্কস, নোটেবল ওয়ার্কস গুলোর মধ্যে আমরা যদি প্রথমেই রাখি সেটা হলো দ্য সেকেন্ড কামিং, ঠিক আছে, দ্য সেকেন্ড কামিং। তারপর 2 নম্বরে বলতে পারি দ্য টাওয়ার। এটা কি ওনার পোয়েট্রি, মানে অনেকগুলা পোয়েম আছে এই দ্য টাওয়ারের মধ্যে। তারপর আমরা বলতে পারি লেডা এন্ড দ্য সোয়ান। তারপর ওনার আরেকটা আছে দেখুন, ডেথ। তারপর 5 নম্বরে যদি বলি ইস্টার, এটা গুরুত্বপূর্ণ ভাই, এটা অনেক গুরুত্বপূর্ণ। ইস্টার 1916, মানে উনি একজন স্পিরিচুয়াল ব্যক্তি ছিলেন, ধর্মতাত্ত্বিক ব্যক্তি ছিলেন, মানে ধর্মভীরু। উনি ওনার খ্রিস্টান ধর্মটাকে খুব ভালোভাবে অ্যাভয়েড করতেন। দেখেন 6 নম্বরে লেক আইল অফ ইন্সপ্রিকেও আপনি রাখতে পারেন। লেক আইল অফ ইন্সপ্রি, লেক আইল ইজল না কিন্তু, লেক আইল অফ ইনসফ্রি। 6 নম্বরে লেক আইল অফ ইনসফ্রি কেও রাখতে পারেন। তাহলে ওনার নোটেবল ওয়ার্কস গুলো হলো দ্য সেকেন্ড কামিং, দ্য টাওয়ার, লেডা এন্ড দ্য সোয়ান, ডেথ, ইস্টার 1916, লেক আইল অফ ইনসফ্রি।
তাহলে দেখেন আমরা কিন্তু ওনার, আচ্ছা ভাইয়া ক্লিয়ার না, বলতে নেট প্রবলেম করছিল, আচ্ছা ঠিক আছে। এবার দেখেন তাহলে ওনার কিন্তু নোটেবল ওয়ার্কস গুলার মধ্যে লেক আইল অফ ইন্সপ্রি আছে, এবং সেই লেক আইল অফ ইন্সপ্রি কিন্তু আজকে আমরা পড়তে যাচ্ছি। তো আই গেস যে ইউ অল উইল এনজয় দ্য ক্লাস এন্ড ভালোভাবে নোট করে রাখবেন লেক আইল অফ ইন্সপ্রি কে, কারণ এটা আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা সরাসরি কবিতাটাই চলে যাব। লেক আইল অফ ইন্সপ্রি, উইলিয়াম বাটলার ইয়েটস। বলেন তো ইয়েটস নোবেল পেয়েছেন কত সালে? দেখি তো কার মনে আছে উইলিয়াম বাটলার হচ্ছে নোবেল পেয়েছেন কত সালে? কত সালে উনি নোবেল পুরস্কার পেয়েছেন একটু জানতে চাচ্ছি, দেখি তো মনে রেখেছেন। সবার ক্লাস ভালো করে দেখা যায়, শুধু আপনার ক্লাসেই ঝাপসা। আচ্ছা, হ্যাঁ নোটেবল ওয়ার্কস কি মনে রাখা জরুরি? হ্যাঁ নোটেবল ওয়ার্কস মনে রাখা জরুরি। এটা 1923 সালে, চমৎকার। একই বছর কিন্তু আলবার্ট আইনস্টাইন নোবেল পেয়েছিলেন, এই কারণে এই সালটা গুরুত্বপূর্ণ টেক্সট বুকের জন্য, এটা আসতে পারে। কারণ অনেক সময় বলে যে এটা কার লেখা বা এটা কার উক্তি। তাহলে নোটেবল ওয়ার্কস দেখলাম, এইবার দেখি লেক আইল অফ ইন্সপ্রি। লেক আইল অফ ইন্সপ্রি দেখুন লেখা হয় রিটেন, লেখা হয় 1890 সালে। উনি লেক আইল অফ ইন্সপ্রি লিখেন 1890 সালে লিখেন, কিন্তু পাবলিশড হয় 1893 সালে। পাবলিশড হয় 1893 সালে দ্য রোজ পোয়েট্রির মধ্যে। দ্য রোজ, দেখুন এটা একটু নোট করে রাখি। তাহলে দেখেন যদি বলা হয় লিখিত হয় কত সালে লেক আইল অফ ইন্সপ্রি, লেক আইল অফ ইন্সপ্রি লিখিত হয় 1890 সালে। যদি বলে প্রকাশিত হয় কবে? 1893 সালে। ওনার কোন গ্রন্থে? দ্য রোজ গ্রন্থের মধ্যে। দ্য রোজ গ্রন্থের মধ্যে আরো বেশ কিছু কবিতা আছে, কিন্তু এই লেক আইল অফ ইন্সপ্রিও তার মধ্যে লেখা ছিল। তারপর যদি দেখি যে লেক আইল অফ ইন্সপ্রি, ইন্সপ্রি কোথায়? ইন্সপ্রি কোথায়? এটা মানে ইন্সপ্রি দ্বীপের কথা বলা হয়েছে। ইন্সপ্রি হলো একটি দ্বীপ। ইন্সপ্রি হলো একটি দ্বীপ যেখানে মানুষ তীর্থে যায়। মানুষ তীর্থে যায়, অর্থাৎ একটি ধর্মীয় হচ্ছে স্থান বলা যায়, যেটাকে মানুষ খুবই হচ্ছে ধর্মীয় অনুভূতির দিক থেকে দেখে। তাই ইন্সপ্রি হলো একটি দ্বীপ যেখানে মানুষ তীর্থে যায়। কোথায় অবস্থিত? ইন্সপ্রি কোথায়? ইন্সপ্রি দ্বীপটি কোথায়? যেহেতু বলেছি যে আমাদের হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস আয়ারল্যান্ডের নাগরিক ছিলেন, তাহলে অবশ্যই ইন্সপ্রি দ্বীপটি আয়ারল্যান্ডেই অবস্থিত হবে। এখন আয়ারল্যান্ডের কোথায়? আয়ারল্যান্ডের কাউন্টি স্লিগো, কাউন্টি অফ স্লিগো, অর্থাৎ স্লিগো কাউন্টিতে, আমরা যেমন জেলা বলি বা প্রদেশ বলি বা রাজ্য বলি, আয়ারল্যান্ডের ওইগুলাকে বলা হয় কাউন্টি, ঠিক আছে, মানে প্রদেশ, প্রদেশ টাইপের বা হচ্ছে বিভাগ টাইপের। তো স্লিগো কাউন্টিতে, যেটা আয়ারল্যান্ডে অবস্থিত, যেটা আয়ারল্যান্ডে অবস্থিত। তাইলে ইন্সপ্রি হলো একটি দ্বীপ, নির্জন দ্বীপ, যেখানে মানুষ তীর্থে যায়। বর্তমানে যেখানে মানুষ তীর্থে যায়, কোথায় অবস্থিত? স্লিগো কাউন্টিতে। আর আয়ারল্যান্ড, দেশ হলো আয়ারল্যান্ড, কাউন্টির নাম হলো স্লিগো। তো এই জায়গাটায় আমাদের হচ্ছে এই ইন্সপ্রি দ্বীপটি অবস্থিত। তো এটা গেল কবিতার সম্পর্কে কিছু তথ্য। এইবার দেখেন আমরা যখন কবিতাটা পড়তে যাব, কবিতার বাকি যে রাইম স্কিম বা কবিতার টোন, ঠিক আছে, এবং কবিতার থিম, কবিতার টোন, কবিতার থিম, এগুলো আমাদের জানতে হবে। এবং কবিতার স্ট্যানজা, কবিতার স্ট্যানজা কয়টা? স্ট্যানজা হলো 3টে স্ট্যানজা। কবিতার স্ট্যানজা গুলা কেমন? স্ট্যানজা
4 লাইন, স্ট্যান্জাগুলো 4 লাইন, আর 4 লাইনের স্ট্যান্জাকে বলা হয় কোয়াট্রেইন। কোয়াট্রেইন 4 লাইনের স্ট্যান্জাকে বলা হয় কোয়াট্রেইন। তাহলে 4 লাইন বিশিষ্ট একটি যদি স্ট্যান্জা হয় তাহলে সেটাকে কোয়াট্রেইন বলবো আমরা। তাহলে এই কবিতায় কোয়াট্রেইন আছে 3টা। এবার দেখেন রাইম স্কিম যদি বলি আমরা, যে লেক আইল অফ ইন্সফ্রি কবিতার রাইম স্কিম কি বা ছন্দ কি? রাইম স্কিম বা ছন্দ কি? লেক আইল অফ ইন্সফ্রি কবিতার ছন্দ হলো এবি এবি ছন্দ, এবি এবি ছন্দ। এবং কবিতার পার্সন কি, অর্থাৎ কোন পার্সনে কবিতাটা বলা হয়েছে? কবিতার পার্সন হলো ফার্স্ট পার্সন। কবিতার পার্সন হলো ফার্স্ট পার্সন। এই ফার্স্ট পার্সন কে? ইয়েটস নিজেই, ইয়েটস নিজেই। তাহলে দেখেন এই কবিতার বক্তা কবি নিজেই, প্রথম পুরুষে কবিতাটি রচিত এবং এই কবিতার বক্তা আমাদের ইয়েটস নিজেই। এবার দেখেন কবিতার টোন, কবিতার টোন কি? কবিতার টোন হলো থটফুল, মানে কবি এখানে খুবই চিন্তিত, মানে চিন্তাসূচক বলতে পারি, এবং এক্সপ্রেসিভ। থটফুল এবং এক্সপ্রেসিভ এট এ টাইম, রিফ্লেক্টিভ। মানে ওনার কাজগুলো ওনার কথার মাধ্যমে রিফ্লেক্ট করে, ওনার কাজগুলো ওনার কথার মাধ্যমে রিফ্লেক্ট করে। তারপর যদি আমরা বলি এই কবিতার থিমটা কি, অ্যাকচুয়ালি মেইন থিম কি? আমরা শুধু কবিতা পড়ে যাই কিন্তু কবিতার থিম বুঝি না। কবিতা পড়লেই হবে না, কবিতার থিমগুলোও কিন্তু বোঝা লাগে। দেখেন কবিতার থিম কি, দেখেন থিম কিন্তু আসতে পারে নেচার অ্যান্ড স্পিরিচুয়ালিটি। যেমন ভর্তি পরীক্ষায় কিন্তু হচ্ছে স্কুল বয়ের থিমটা এসেছিল যে কেইস বার্ড, এইটার থিমটা হলো নেচার অ্যান্ড স্পিরিচুয়ালিটি, স্পিরিচুয়ালিটি। তাহলে দেখেন লেক আইল অফ ইন্সফ্রি কবিতার থিম হলো নেচার অ্যান্ড স্পিরিচুয়ালিটি। তো দ্যাটস দা হচ্ছে কবিতার এই জিনিসগুলা। এবার আসেন দেখেন কবিতার যে 3টা স্ট্যান্জা আছে, ঠিক আছে, 3টা স্ট্যান্জাকে এখন যদি আমরা ভালোভাবে দেখতে চাই তাহলে কবিতা আমরা দেখতে পারি। কবিতাটা শুরু করছি। হ্যাঁ, লেক আইল অফ ইন্সফ্রি কবিতাটা আমি কবিতা বের করে নিই। ওকে, তাহলে দেখেন বিসমিল্লাহ, সবাই কবিতার দিকে এবার মনোযোগী হব। কবিতাটা পড়তে হবে, জানতে হবে। দেখেন আচ্ছা, এই কবিতা আমরা যখন পড়ব তো কবিতা আগে বের করতে হবে। কোথায় গেলা তুমি কবিতা? আচ্ছা, কবিতাটা বের করে নিই। আচ্ছা, কবিতাটা আমরা পেয়ে গিয়েছি। I'll rise and go now and go to Innisfree। দেখেন প্রথম লাইনটা আমরা যদি বলি, I'll rise, দেখুন প্রথম লাইনটা, I will rise, rise নাকি arise, I will arise and go now, I will arise and go now and go to Innisfree, and go to Innisfree, Innisfree। দেখুন এই যে এই লাইনটা কবি লিখেছেন, এই যে and go, এই জায়গাটা আমরা একটু ফোকাস করি।
অ্যান্ড গো এইটা লিটারেচারের ভাষায় আমরা কি বলবো মনে রাখবেন, একই লাইনের মধ্যে একই ফ্রেজ বা একই শব্দ যদি রিপিট হয়, একই লাইনের মধ্যে একই শব্দ বা একই লাইন একই ক্লজ যদি রিপিট হয় তাকে বলা হয় অ্যানাডিপ্লসিস। তাকে বলা হয় অ্যানাডিপ্লসিস। অনেকে চাইলে যদি অ্যানাডিপ্লসিস অপশনে না থাকে তাহলে এটাকে অ্যানাফোরা উত্তর করতে পারবেন। যদি অ্যানাডিপ্লসিস অপশনে থাকে অবশ্যই অ্যানাডিপ্লসিসই উত্তর করবেন। যদি অ্যানাডিপ্লসিস না থাকে সেক্ষেত্রে আপনি উত্তর করবেন কি অ্যানাফোরা, কারণ অ্যানাফোরাও রিপিটেশন অফ সেম ওয়ার্ড, অ্যানাফোরাও রিপিটেশন অফ সেম ওয়ার্ড। কিন্তু যদি একই লাইনের মধ্যে হয়, দেখেন অ্যানাফোরা আর অ্যানাডিপ্লসিসের মধ্যে পার্থক্যটা হলো এটা যে অ্যানাডিপ্লসিস একই লাইনের মধ্যে হয় আর অ্যানাফোরা ভিন্ন ভিন্ন লাইনে একই শব্দ দ্বারা শুরু হয়। ভিন্ন ভিন্ন লাইন একই শব্দ দ্বারা শুরু হলে তাকে আমরা বলবো অ্যানাফোরা, আর একই লাইনের মধ্যে একই শব্দ রিপিট হলে তাকে আমরা বলবো অ্যানাডিপ্লসিস। তাহলে অ্যানাডিপ্লসিসও কিন্তু এক টাইপের অ্যানাফোরা, ঠিক আছে? এই কারণে অ্যানসার যদি অ্যানাডিপ্লসিস থাকে সেটাই উত্তর করব, যদি অ্যানাডিপ্লসিস না থাকে সেক্ষেত্রে আমরা অ্যানাফোরা উত্তর করতে পারবো। তাই আমার ফার্স্ট লাইন গেল এটা। দেখেন আজকে মোটামুটি এখানে সবগুলা লিটারেচার টার্মগুলা নিয়েই আমরা কথা বলবো। ওকে, তারপর দেখেন and a small cabin built there of clay and wattles made। দেখেন এই লাইনটা লিটারেচারের কোনো টার্ম নাই, তাই এই লাইনটা আমি স্কিপ করে যাচ্ছি। তারপর দেখেন 9 bean rows will I have there and a hive for the honey bee। আচ্ছা দেখেন এই বাক্যটায় একটু দেখেন a hive for the honey bee। দেখেন আমি সেখানে 9টা শিম গাছের চারা লাগাবো, 9টা শিম গাছের চারা লাগাবো এবং একটি মধুর বাসা থাকবে। এ হাইভ ফর দা হানি বি, দেখুন এইটুকু একটু খেয়াল করুন, এ হাইভ ফর দা হানি বি, এ হাইভ ফর দা হানি বি। এই যে দেখেন হাইভ হানি একই বাক্যে দুইটা শব্দ এইচ দ্বারা শুরু হয়েছে, একই বাক্যে দুইটা শব্দ এইচ দ্বারা শুরু হয়েছে এবং তাদের উচ্চারণ সেম। হাইভ হানি দুইটাই কিন্তু হ, ঠিক আছে, হা হা, ঠিক আছে, হাইভ হানি। তাহলে একই বাক্যে একই শব্দের একই লেটারের রিপিটেশন, সেটাকে বলবো আমরা কনসোনেন্স। কনসোনেন্স, অনেকে কিন্তু এটাকে আবার অ্যালিটারেশনও বলতে পারেন, ঠিক আছে। যদিও অ্যালিটারেশনের শর্ত হইল কি, অ্যালিটারেশনের শর্ত হইল শব্দ দুইটা পাশাপাশি থাকবে। যেমন দেখেন হচ্ছে ব্যাড বয়, সিম্পলি বুঝাই দিই, দেখেন ব্যাড বয়, ব্যাড বয় দেখেন এটাও শুরু হয়েছে বি দ্বারা, এটাও শুরু হয়েছে বি দ্বারা, তাহলে এইটাকে আমরা অ্যালিটারেশন বলতে পারি। কিন্তু যদি পাশাপাশি না থাকে সেক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলো কনসোনেন্স। এখন যদি কনসোনেন্স অপশনে না থাকে এই ক্ষেত্রে আবার তখন অ্যালিটারেশন উত্তর করতে পারবেন। দেখেন আজকে কিন্তু আপনাদের কিছু কন্ট্রাডিক্টরি জিনিস শিখাচ্ছি, এতদিন কিন্তু বেসিক লিটারেচার শিখাই গেছি যে এটা 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 এটা, এখন দেখেন এটা না হলে কোনটা সেটা কিন্তু আপনাকে শিখাচ্ছি, যে অ্যানাডিপ্লসিস না হলে অ্যানাফোরা, কনসোনেন্স না হলে সে কি অ্যালিটারেশন। এটা একটু মাথায় রাখি, ঠিক আছে। যদি সে কনসোনেন্স না হয় আমরা তাকে অ্যালিটারেশন বলতে পারবো, কিন্তু সব থেকে উপযুক্ত অ্যান্সার হলো কনসোনেন্স। আর মনে রাখতে হবে কনসোনেন্সও এক ধরনের অ্যালিটারেশন। যেমন ওই যে খার খারক একই জিনিস, কিন্তু কিছু জায়গায় গিয়ে তাদের ঝামেলা আছে। আবার সংশ্লেষণ সংযোজন একই জিনিস, কিন্তু সকল সংযোজন সংশ্লেষণ হবে না। ওই যে বিশ্লেষণ বিযোজন এই টাইপের কিছু ব্যাপার আর কি এদের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে জিনিসটা কি বুঝতে পারছেন ভাই? এই জায়গায় এটুকু কি আমরা বুঝেছি?
বুঝি নাই এমন কেউ আছে? না বুঝলে আমাকে বলেন, বুঝলে ওকে লিখি ভাই, তাহলে সামনে আগাবো। বুঝলে ওকে লিখি, সামনে আগাবো। আচ্ছা দেখেন, and live alone in the beloved glade, and live alone in the beloved glade। তাহলে এই যে এখানে বলছি and live alone in the beloved glade, এই লাইনটা আমরা একটু দেখি। and live alone in the beloved glade, আচ্ছা এই যে and live alone, আজকে কি হয়েছে জানেন? ফেসবুক, মানে আমরা যারা ফেসবুকে লাইভ ক্লাস নেই, আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি, ফেসবুক আজকে এরকম যারা ঘন ঘন ফেসবুক লাইভে আসে সবার আইডি রেস্ট্রিক্ট করে দিয়েছে। তাই আনফরচুনেটলি আমরা কেউ দেখবেন, আমরা কেউ ইদানিং কিন্তু আমাদের আইডি দিয়ে হচ্ছে ফেসবুকে লাইভ ক্লাস নিতে পারতেছি না, বা লাইভে আসতে পারছি না, বা হচ্ছে লাইভ ভিডিওস দেখতে পারছি না। ফেসবুকও মনে হয় এখন পেইড ভার্সনে চলে যাবে, যে ফেসবুকে লাইভ নিতে হলে পেমেন্ট করা লাগবে। ভাই খুবই একটা বাজে অবস্থা, কেউ আর ফ্রি দিতে চায় না। অথচ ফেসবুক আমাদের জীবন, যৌবন, সময়, অর্থ সব নিল, অথচ তারা এখন ফ্রি দিতে চায় না। ব্যাপারটা খুবই দুঃখজনক। মানে ওকে, বাট ক্লিয়ার না, বুঝলাম না। আচ্ছা অ্যানাফোরাটা আবার একটু বলবো। আচ্ছা অ্যানাফোরার ক্ষেত্রে দেখো ক্লিয়ার করে ফেলি। অ্যানাফোরা হলো একই শব্দের ভিন্ন ভিন্ন লাইনের রিপিটেশন, লাইনের শুরুতে। আমি বুঝাই, দেখো হচ্ছে আমি যদি এরকম বলি যে সূর্য উঠে, আমি জাস্ট আমার কথা, সূর্য উঠে আমি ঘুমাই, সূর্য উঠে আমি ঘুমাই, বাংলা দিয়ে বুঝাচ্ছি। সূর্য উঠে হচ্ছে চাঁদ উঠে না, চাঁদ উঠে না, যা আমার মানে আমার মনে যা ছিল ভাই তাই লিখে দিছি। মনে করেন এটাই কবিতা, মানে হযবরল কবিতা। তাইলে কবিতায় যখন পাশাপাশি দুইটা লাইন একই শব্দ দ্বারা শুরু হয় তাদেরকেই বলা হয় অ্যানাফোরা। দেখেন ভিন্ন ভিন্ন লাইনে প্রথম শব্দ রিপিট, অ্যানাফোরা। একই লাইনে একই শব্দ রিপিট, অ্যানাডিপ্লসিস। একই লাইনে একই শব্দের রিপিট, অ্যানাডিপ্লসিস। ঠিক আছে? আচ্ছা দেখেন তারপরের লাইনটায় আমরা চলে যাই। দেখেন তারপরের লাইনটা যেন আমাদের কি ছিল? লাইনটা ছিল and live alone in the beloved glade, and live alone in the beloved glade, and live alone in the beloved glade। আচ্ছা এইখানে ভাই একটা জিনিস খেয়াল করেন, এবং থাকবো আমি একা, কি যেখানে গ্লেড মানে হলো ভাই উঠান, গ্লেড মানে হলো উঠান, এবং যেই উঠানে মৌমাছিরা বনবন শব্দ করবে। এখন দেখেন এইটা আমরা যখন হচ্ছে বলি বা পড়ি, আমার মনের মধ্যে মৌমাছির বনবন শব্দ আসে না? মৌমাছির বনবন শব্দ ভেসে আসে কি আসে না? অবশ্যই কিন্তু আসে, বা মৌমাছির কথা আমরা কল্পনা করতে থাকি। তাহলে এই লাইনটা একটা আদর্শ এক্সাম্পল হলো ইমেজারি। ইমেজারি অর্থাৎ রাইটার আমাদের কল্পনা করতে বাধ্য করছেন যে যেখানে আমি একা আছি এবং ওই ফাঁকা স্থানে মৌমাছিরা বন বন শব্দ করছে, ওই ফাঁকা স্থানে মৌমাছিরা বন বন শব্দ করছে, এটা আমাকে কল্পনা করতে রাইটার বাধ্য করছে। তো সেই লাইনটাকে আমরা বলবো ইমেজারি। তো ইটস অ্যান এক্সাম্পল অফ ইমেজারি। তো ইমেজারি দেখলাম। দেখেন তারপরে যদি আমরা দেখি যে এরপরে আর কোন ধরনের লিটারেচার টার্ম আছে, দেখেন তারপরে একটা লিটারেচার টার্ম আছে ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং। এই লাইনটা দিচ্ছি। আচ্ছা এর আগের লাইনটা and I shall have some peace there, for peace comes drooping slow। আচ্ছা এইটা দিই, for peace
for peace comes dropping slow। এই যে দেখেন আস্তে আস্তে শান্তি নেমে আসে। এটা যখন আমরা পড়ি ফিল করে, এখন তো আমি ক্লাসে ভাই জাস্ট হচ্ছে পড়ানোর জন্য পড়ছি, when you enjoy the poem, আপনি যখন এই লাইনটা আসে যে কবি এখানে ফিল করছেন যখন শান্তি নেমে আসে, যখন শান্তি নেমে আসে, ইউজেস ফিল ইট, মনে হবে শরীরটা একটু ঠান্ডা হয়ে গেছে। তো এইখানেও পয়েট কিন্তু আমাদের ফিল করতে বাধ্য করছেন, বা পয়েট নিজে ফিল করছেন সিচুয়েশনটা। তো এইটা যখন পয়েট নিজে ফিল করছেন, তাহলে এই জায়গাটাকেও আমরা কি বলবো বলেন? এইটাও একটা উজ্জ্বল লাইন অফ ইমেজারি। তো ইমেজারির একটা প্রকৃত সুন্দর লাইন, যেখানে আমরা এটা ফিল করতে বাধ্য হচ্ছি। তারপরে দেখেন ব্যাপারটা হলো যে ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং, এই লাইনটা আমরা লিখি, ড্রপিং from the veils of the morning। আচ্ছা এইটুকু আমরা একটু বুঝি, ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং। আচ্ছা এই জায়গাটায় দেখেন ভেলস অফ দ্য মর্নিং, সকালের পর্দা। এখন সকালের পর্দা বলতে এখানে কবি কি বুঝাতে চেয়েছেন? সকালের পর্দা বলতে কবি এখানে বুঝাতে চেয়েছেন সকালের কুয়াশা, মর্নিং মিস্ট, সকালের কুয়াশা বুঝাতে চেয়েছেন। তাহলে দেখেন সকাল মর্নিং মিস্টকে ভেলস অফ দ্য মর্নিং বলেছেন। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলেন? অবাস্তব একটি তুলনা। মিস্ট আর ভেল তো একই না। তাহলে দেখেন মিস্টের সাথে ভেইলের কম্পেয়ার করেছে, যেটা একটা অবাস্তব কম্প্যারিজন বা অবাস্তব তুলনা। তো আমরা তাকে কি বলবো লিটারেচার ভাষায়? মেটাফর। তাহলে এই জায়গাটুকু হলো মেটাফোরের এক্সাম্পল, মেটাফর। তারপর আসি দেখেন আরেকটা, তারপর বলছে টু ওয়্যার ক্রিকেট সিংস, যেখানে ঝিঝি পোকারা গান গায়। আচ্ছা দেখুন এখানে ক্রিকেট মানে হলো ঝিঝি পোকা। এখন বলেন গান গায় কি পোকা না গান গায় মানুষ? গান গায় কি আমাদের পোকা নাকি গান গায় মানুষ ভাই? গান গাবে কে? পোকায় গান গাবে নাকি মানুষে গান গাবে? আলটিমেটলি গান গায় কিন্তু মানুষে, তাহলে দেখেন ঝিঝি পোকাকে মানুষের সাথে কম্পেয়ার করেছে। এই যে মানুষ কথাটা আসলেই আমরা তাকে কি বলবো বলেন তো? মানুষ আসলেই আমরা তাকে বলবো পার্সোনিফিকেশন। তাইলে এই যে টু ওয়্যার ক্রিকেট সিংস, এটাকে আমরা বলবো ভাই একটা পার্সোনিফিকেশন। দেখেন টু ওয়্যার ক্রিকেট সিংস, এটাকে আমরা বলবো পার্সোনিফিকেশন। এবার দেখেন পার্সোনিফিকেশন তো বললাম, আমরা লিটারেচারও দেখলাম যে ক্রিকেট মানে ঝিঝি পোকা এখানে। আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো যে ওয়্যার ক্রিকেট সিংস, এইটা কি ক্লজ বলেন তো? এটা কি ক্লজ? টু ওয়্যার ক্রিকেট সিংস। শর্টকাটে শিখাই দিচ্ছি। প্রিপোজিশনের পর কোন ক্লজ দেখলে চোখ বুজে নাউন ক্লজ। প্রিপোজিশনের পর কোন ক্লজ দেখলে সেটা হবে চোখ বুজে নাউন ক্লজ। আচ্ছা তাহলে এটা হলো আমার একটি নাউন ক্লজ, কারণ এটি প্রিপোজিশনের পরে বসেছে। প্রিপোজিশনের পরে নাউন ক্লজ, তাহলে আমরা একটু গ্রামারেরও দেখে ফেললাম যে এটা একটা নাউন ক্লজ বসেছে। দ্য ভেলস অফ দ্য মর্নিং ছিল মেটাফর, তারপর ক্রিকেট সিংস এটা ছিল একটা পার্সোনিফিকেশন, আমরা এটাও দেখে ফেললাম। তার পরবর্তী কিছু লাইনে যাই, এরপরে আর কোন লাইনে এরকম আছে কিনা? মিডনাইটস অল আ গ্লিমার এন্ড নুন আ পার্পল গ্লো। এবার দেখেন বলছে মিডনাইটস অল আ গ্লিমার, নুন আ পার্পল গ্লো।
এই জায়গাটাও, এই দুইটা লাইনও ইমেজারির এক্সাম্পল। midnights 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 are all glimmer, তারপর কি noon and noon a purple glow, and noon a purple glow। এই যে দেখুন কি বলছে যে মিডনাইটে থাকবে মৃদু আলো, গ্লিমার মানে মৃদু আলো, ডিম লাইট, মৃদু আলো, ঠিক আছে। মিডনাইটে থাকবে ডিম লাইট, আর দিনের বেলা থাকবে বেগুনি আলো। বেগুনি মানে কি বলেন? বেগুনি আলো বলতে কি বুঝাইছে? বেগুনি আলো এখন দেখেন, বেগুনি আলো হলো ভাই একটা ব্যাপার যে যেটা একদম প্রখর সূর্যের রোদ। তাহলে দেখেন এটাও কিন্তু কবি আমাদেরকে দিন কেমন এবং রাত কেমন ভাবতে বাধ্য করছে। দিন হবে কেমন এবং রাত হবে কেমন সেটা কিন্তু কবি আমাদের ভাবতে বাধ্য করছে, যে রাতে মৃদু আলো থাকবে, দিনে প্রখর আলো থাকবে। মানে রাতকে রাত মনে হবে, দিনকে দিন মনে হবে। কিন্তু আমরা যারা শহরে থাকি তাদের কাছে কি আদৌ রাতকে রাত মনে হয়? রাত তুমি 3টা বাজে হেঁটে গেলেও মনে হবে যে তুমি সন্ধ্যাবেলা হাঁটতেছো, তুমি দিনের বেলা হাঁটলেও মনে হবে যে তুমি মানে 24 ঘন্টাই ঢাকার শহরে দিন বা শহর অঞ্চলে দিন। কিন্তু কবি এই টাইপের জায়গা চান না। কবি চান যেখানে রাতকে রাত মনে হবে, দিনকে দিন মনে হবে। আচ্ছা, তো হ্যাঁ, পোকাও গান গায়, অনেক কিছুই গায়। তো দেখেন এইটাকেও কবি রিফ্লেক্ট করেছেন ইমেজারি হিসাবে, ইমেজারি। তো এই কবিতায় আমরা বেশ কয়েকটি ইমেজারি দেখতে পেলাম। এই গেল আমার একটা ইমেজারি, আর একটা ইমেজারি। তারপর দেখি আমরা যদি হচ্ছে এই যে তার I'll rise and go now for always night and day। দেখেন নাইট এন্ড ডে একই জায়গায় ইউজ করেছে, তাহলে বলেন তো এটা কি হবে ভাই? নাইট এন্ড ডে এটাকে কি বলবেন ভাই? নাইট এন্ড ডে একই বাক্যে ব্যবহার করেছি। দিনের বিপরীত রাত, দিনের বিপরীত রাত, সেটাকে আমরা কি বলতে পারি বলেন? অক্সিমোরন বলতে পারি, ঠিক আছে। অক্সিমোরন কিন্তু বলা যায় যে একই সাথে দুইটি বিপরীত শব্দকে ব্যবহার করলে অক্সিমোরন। আচ্ছা, তারপর আসি, দেখেন লেক ওয়াটার ল্যাপিং, আই হিয়ার লেক ওয়াটার ল্যাপিং, আই হিয়ার লেক ওয়াটার ল্যাপিং। আসেন দেখেন, আই হিয়ার লেক ওয়াটার ল্যাপিং। আচ্ছা, অনেকে বলবেন আছড়ে পড়া, অনেকে বলবেন অনেক কিছু। বলেন তো ল্যাপিং মানে কি? পানির সাথে যখন ল্যাপিং দেখব, পানির সাথে ল্যাপিং দেখলে সেই ল্যাপিং মানে আচ্ছাদিত করা না কিংবা ঢেকে নেয়া না। পানির সাথে ল্যাপিং দেখলে ল্যাপিং মানে কলকল শব্দ, কলকল শব্দ। অর্থাৎ পানি যে মৃদু শব্দটা করে, পানির মৃদু শব্দকে বলা হয় ল্যাপিং। উই ফাউন্ড ওয়াটার ল্যাপিং মানে পানি কলকল শব্দ করছিল, আমরা দেখলাম পানি কলকল শব্দ করছিল। ল্যাপিং মানে পানি যেই মৃদু শব্দটা করে বা হচ্ছে পানি যেই কলকল শব্দটা করে সেটাকে ল্যাপিং বলা হয়। আর এখানে ল্যাপিং শব্দটি হলো আমার একটি পার্টিসিপল। ল্যাপিং শব্দটি হলো আমার এখানে একটি পার্টিসিপল, এটা একটু নোট করে রাখি, ঠিক আছে। ওয়াটার ল্যাপিং, I hear lake water lapping। আচ্ছা, এটা তো গেল। এটা যাওয়ার পর দেখেন আমরা আরো একটা ব্যাখ্যা এখান থেকে পাই। সেই ব্যাখ্যাটা কি পাই ভাই? দেখেন এইখানে শুরু হয়েছে এল দিয়ে শব্দটি, এই যে এল, আবার এইখানে আমরা পাচ্ছি এল। তাহলে দেখেন একই লাইনে দুটি শব্দ সেম লেটার দ্বারা শুরু হয়েছে।
তাহলে এটাকে আমরা বলতে পারি কনসোনেন্স। কনসোনেন্স। আর যদি কনসোনেন্স না থাকে আমরা উত্তর করব কি ভাই? অ্যালিটারেশন। অ্যালিটারেশন। কনসোনেন্স না থাকলে আমরা উত্তর করব অ্যালিটারেশন। ঠিক আছে, এই গেল আমাদের। আচ্ছা ভাইয়া কি সুন্দর করে ইমেজারি, মেটাফোর, ল্যাপিং ইত্যাদি, আমার মনে হয় এগুলা নিয়ে আর কারো সমস্যা হবে না। আচ্ছা, থ্যাংক ইউ। আই হ্যাভ বিন সো অনার্ড। শুনে খুশি লাগলো, এটা ভালো লাগলো, ভালোবাসা পাইলাম। ভালোবাসা পাইলে খুবই ভালো লাগে। এরকম ভালোবাসবেন, আপনাদের ভালোবাসার কারণেই আমরা অ্যাকচুয়ালি যে এত সুন্দর সুন্দর ক্লাস নেয়ার বা উপহার দেয়ার কি বলে ওইটাকে, সাহস পাই বা সুযোগ পাই। আচ্ছা দেখেন, উইথ স্লো সাউন্ডস এন্ড বাই দ্য শোর, এই যে দেখেন উইথ ল্যাপিং উইথ স্লো সাউন্ডস এন্ড বাই দ্য শোর, এই যে স্লো সাউন্ডস এন্ড বাই দ্য শোর, এই যে এই জিনিসটা লিখেছি, এটাও কিন্তু একটি কনসোনেন্সের এক্সাম্পল। দেখেন, স্লো সাউন্ডস বাই দ্য শোর, স্লো সাউন্ডস বাই দ্য শোর, স্লো sounds by the shore, slow sounds by the shore। এই যে দেখুন স্লো সাউন্ডস আমরা যখন বলছি তখন, হ্যাঁ, ল্যাপিং লো কনসোনেন্স, এক্স্যাক্টলি তো পেয়ে গেছেন ভাই, চমৎকার। আচ্ছা, স্লো না লো সাউন্ডস, দুঃখিত, স্লো না লো সাউন্ডস। আচ্ছা এবার দেখেন, এই যে শোর সাউন্ড, শোর সাউন্ড, এটাকে আমরা বলতে পারি কি? কনসোনেন্স, বা প্রথম কিন্তু অপশন বাই কনসোনেন্স। যদি কনসোনেন্স অ্যানসারে না থাকে সেক্ষেত্রে এটা অ্যালিটারেশন। আবেগে পড়ে অন্য অন্য কোনো আবল তাবল অ্যানসার দিয়েন না ভাই। আর শোর মানে তো জানেন তাই না, সমুদ্রের যেই তীর আর কি, ঠিক আছে, তীরকে বলা হয় শোর। ওকে, তো আজকের মতো আমাদের যে এই ক্লাসটির এই জায়গাগুলো আশা করছি যে আপনারা লিটারেচার বুঝেছেন, কবিতার থিম বুঝেছেন, কবিতার টোন বুঝেছেন। আচ্ছা দেখি তো কার কার মনে আছে বলেন তো। এখন আমি আপনাদের কিছু প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, এই কবিতার ইন্সফ্রি দ্বীপটি কোথায় অবস্থিত? ইন্সফ্রি দ্বীপ, ওই যে ভাই বিউপিতে যেমন আসছে না যে পান্ডা কয়টা বাস খায়, এরকম কিন্তু আসতেই পারে যে ইন্সফ্রি কোথায় অবস্থিত। তখন আসলে কিন্তু বলবেন দুনিয়ায় অনেক কিছুই পড়লাম, ফ্রিতে ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসও করলাম, কিন্তু ইন্সফ্রি কোথায় সেটা জানলাম না। তখন কিন্তু ঝামেলা ভাই। দেখেন ইন্সফ্রি ফ্রি, ইন্সফ্রিতেও আছে ফ্রি, ক্লাসটিও নিচ্ছি ফ্রি, তাহলে বলে ফেলেন এই ইন্সফ্রি কোথায় অবস্থিত। এই তো চমৎকার, ইন্সফ্রি আয়ারল্যান্ডে অবস্থিত, ইন্সফ্রি আয়ারল্যান্ডে অবস্থিত, এক্স্যাক্টলি। আচ্ছা বলেন তো এই কবিতার থিম কি? এই কবিতার থিমটা কি? ইন্সফ্রি কবিতা, লেক আই লাভ ইন্সফ্রি কবিতার থিমটা কি? আই ওয়ান্ট টু নো কবিতার থিম কি? অ্যান্সার চাচ্ছি কিন্তু দ্রুত অ্যান্সার করতে হবে। আচ্ছা, ইন্সফ্রি অবস্থিত কাউন্টি অফ স্লিগোতে। আচ্ছা, 9 উত্তর করে ফেলছে, আয়ারল্যান্ড। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কবিতার থিম এখন উত্তর পাই নাই, আশা করছি পাবো। কবিতার থিমটা আপনারা জানেন, আপনাদের কাছে লেখা আছে। হ্যাঁ, আধ্যাত্মিকতা এন্ড প্রকৃতি, নেচার এন্ড স্পিরিচুয়ালিটি, নেচার এন্ড স্পিরিচুয়ালিটি। বলেন তো কবিতায় কি কি লিটারেচার টার্ম আছে? কোনটা কোনটা সেটা বলতে হবে না, শুধু লিটারেচার টার্ম এখানে কি কি আছে, এখানে কোন কোন লিটারেচার টার্ম আমরা পেয়েছি, কোন কোন লিটারেচার টার্ম আমরা পেয়েছি, ঠিক আছে, সেটা একটু জাস্ট লিখেন। যদি আপনি এটা বলতে পারেন তাহলে আপনার মনেও আছে যে কোন কোন লিটারেচার আছে, এখানে লিখে ফেলি কোন কোন লিটারেচার টার্ম আছে কবিতার মধ্যে। ওকে, হ্যাঁ অনেকগুলা কিন্তু আছে আমরা জানি। ওকে, দেখেন আছে ইমেজারি, আছে মেটাফোর,
আছে পার্সনিফিকেশন, আছে কনসোনেন্স, আছে অ্যাসোনেন্স, সরি অ্যাসোনেন্স নাই, আছে অ্যানাফোরা, আছে অ্যানাডিপ্লসিস, তাই না? তারপর পানির কলকল শব্দকে কি বলে, পানির সাউন্ডকে কি বলে, সেটা আমাকে একটু অ্যান্সার করে ফেলেন। পানির সাউন্ডকে কি বলে? পানির সাউন্ডকে বলা হয় ল্যাপিং। আই গেস ইউ গট মাই অ্যান্সার, বা আপনারা সবাই মনে মনে এটা কিন্তু ফিক্স করে নিয়েছিলেন। আচ্ছা, তো রিফাত রশিদ খুব ভালো সিরিয়াস বাচ্চা হয়ে গেছে আই গেস। আচ্ছা, তো আজকের ক্লাস তাহলে আমি এখানেই সমাপ্ত করছি। ইনশাল্লাহ আবার আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে নতুন একটা কবিতা নিয়ে, ওইটার আবার নতুন ধরনের সাহিত্যিক ব্যাখ্যা নিয়ে, কবি নিয়ে, কবিতা নিয়ে, ইংলিশ নিয়ে আমাদের আবার নতুন ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।